জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে সকল শিক্ষার্থীবৃন্দ সবাইকে আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছো তোমরা সকলে। তৃতীয় বর্ষ প্রাণীবিদ্যা তৃতীয় বর্ষ অনার্স শিক্ষার্থীরা আজকে আমাদের এর নির্ধারিত কোর্সটা হলো ইকোলজি এবং আজকে নির্ধারিত টপিকস বা লেকচার টাইটেল হলো আমাদের বায়োমের নিয়ে আজকে আমরা তোমাদের সাথে এই কোর্সে দেখা করছি। আমি ডক্টর হোসনে আরা, সহযোগী অধ্যাপক, প্রাণীবিদ্যা বিভাগ, সরকারি ব্রজলাল কলেজ, খুলনা। বায়োম এমন একটি জিনিস, মানে এমন একটি পৃথিবীর বিভিন্ন অঞ্চলে আমরা যে বিভিন্ন ধরনের ইকোসিস্টেম, টেরিস্ট্রিয়াল, অ্যাকুয়াটিক, যা এতদিন পড়ালাম বা তোমাদের দেখাচ্ছি, পরিচিত হচ্ছি, সেগুলো সম্মিলিতভাবে যে মেজর কমিউনিটি গড়ে তোলে ওয়ার্ল্ডে, মানে পৃথিবীতে যে মেজর কমিউনিটি সম্প্রদায়টি গড়ে তোলে, সেই টেরিস্ট্রিয়াল কমিউনিটিতে আমরা যে বিভিন্ন ধরনের তাপমাত্রা বা ফিজিক্যাল ফ্যাক্টরের সাথে জীবীয় উপাদানের যে পরিবর্তন এবং সেই পরিবেশে টিকে থেকে খাপ খেয়ে তাদের সাথে যে বাস্তুগত উপাদানের যে ভেদ বা ভিন্নতা হচ্ছে, সেই ভিন্নতার অর্থে একটি অঞ্চলের আবহাওয়ার সাথে সেখানকার জীবকুল এবং তাদের ভৌত কাঠামোর মধ্যে যে পারস্পরিক ক্রিয়া সুস্পষ্টভাবে যে কমিউনিটিটা গড়ে তোলে, একক কমিউনিটি গড়ে তোলে, সেই একক কমিউনিটিকে আমরা বায়োম বলে থাকি। বায়োম বলা হয় বড় ও ম্যাপের স্থলে আমরা যদি কমিউনিটিকে একক ধরি, তাহলে বৈশিষ্ট্যময় উদ্ভিদ ও প্রাণীদের মধ্যে আমরা বায়োমকে সহজে চিনতে পারবো। এখানে বলছে ডিফারেন্ট রিজিয়ন এবং ডিফারেন্ট ক্লাইমেট, প্ল্যান্টস এন্ড অ্যানিমেলস, বিভিন্ন অঞ্চলের সাথে তার প্রাণী, উদ্ভিদকুল এবং বিভিন্ন ধরনের আবহাওয়া, এই যে পরিবর্তন হচ্ছে, এটাই হচ্ছে বায়োম। আমরা বিভিন্ন ধরনের বায়োম দেখে থাকি, তার মধ্যে হচ্ছে আছে যেগুলো প্রধান ডেজার্ট বায়োম, তারপরে আছে তুন্দ্রা বায়োম, এরপরে আছে ট্রপিক্যাল রেন ফরেস্ট বায়োম, এবং আরো আছে কনিফেরাস বা তৈগা বায়োম। এগুলো আজকে আমরা আলোচনা করি। তাহলে প্রথমে আমরা যেটা দেখছি শিক্ষার্থীরা, সেটা হচ্ছে ডেজার্ট বায়োম। ডেজার্ট বায়োম বলতে আমরা বুঝি মরুভূমির এর বায়োম। এখানে ডেজার্ট ইকোসিস্টেম এর সাথে ওতপ্রোতভাবে জড়িত। এখানে বলছে প্রথমে এর জিনিসটাই হবে মরুভূমি নিয়ে, এবং এখানে দেখা যাচ্ছে ভেরিয়াস লোকেশন, অবস্থান আমরা খুঁজে পাবো, যে অবস্থানে আমরা কিরকম সেখানকার বায়োম সেটা পরিচিত হব। ক্লাইমেট খুব গরম এবং শুষ্ক। আর তাপমাত্রার কথা যদি বলি, তাহলে এত গরম ডিউরিং দ্য ডে এবং কোল্ড ডিউরিং দ্য নাইট, মানে দিনের বেলাটায় প্রচন্ড গরম, রাত্রেবেলা তুলনামূলকভাবে ঠান্ডা। সয়েল, এই অবস্থায় সয়েলটা কিরকম হবে আমরা সবসময় ধারণা করে নিতে পারি, স্যান্ডি অর্থাৎ বালুকাময়, শুষ্ক এবং ঢিলা। এরা কি করে, খনিজ দ্রব্য এখানে ক্যালসিয়েট টাইপস খনিজ দ্রব্য আমরা পেয়ে থাকি এর মধ্যে। আর যদি বায়োটিক ফ্যাক্টর দেখি ডেজার্ট বায়োমে অ্যাবায়োটিক ফ্যাক্টর, তাহলে অ্যাবায়োটিক ফ্যাক্টর হবে এখানে রেনফল খুব কম, বছরে 10 ইঞ্চি এরকম, এবং এছাড়া আছে যেহেতু বাতাস প্রবাহিত হয়, সেজন্য মাটির উপরের দিকে যে ভূমির উপরের দিকে যে মাটি থাকছে তার পরিমাণও খুব কম, এবং মিনারেলস বলছে নট ডিপ ইন সয়েল, কোনো খনিজ দ্রব্য মাটির মধ্যে গভীরে কোনো সয়েল থাকে না। আর এটা মানে এত বেশি হট যে এখানে এরা কম, মানে লাস্টিং করতে পারেও কম। While there are many types of deserts, they all
shape, one characteristic, they all share on one characteristic, এবং তারা কি করছে, একটা চরিত্রই বহন করছে, তাদের মধ্যে বৈশিষ্ট্য আমরা দেখতে পাচ্ছি। দে আর ড্রাইয়েস্ট প্লেস অফ দ্য আর্থ, অর্থাৎ এই পৃথিবী নামক গ্রহটিতে তারা সবচেয়ে উষ্ণতম জায়গা। ডেজার্ট প্ল্যান্টের অ্যাডাপ্টেশন যদি আমরা দেখি, উদ্ভিদের ক্ষেত্রে অ্যাডাপ্টেশনটা কেমন, অভিযোজনটা, এরা হচ্ছে স্পাইনস মানে কণ্টকযুক্ত হয়, সাকুলেন্টস এখানে থলি কিছু শোষণ করে রাখার কম, এদের পাতাগুলো কিছু শোষণ করে রাখে বা ওই এই ধরনের হয়ে থাকে, ঠিক পুরু এবং ওয়েক্সি কিউটিকেল, পাতার যে উপরের অংশটা সেটা হচ্ছে মোমের মতো এবং বেশ পুরু, শ্যালো এবং ব্রড রুট। শ্যালো মানে এরা বেশ খুব বেশি যে গভীরটা না, কিন্তু রুটটা নিচে অনেক নিচে চলে গেছে, কারণ ও না হলে সেখান থেকে শোষণ করার কিছু থাকে না, রুট অনেক নিচ পর্যন্ত বিস্তৃত। ডেজার্ট অ্যানিমেলস অ্যাডাপ্টেশন, এখানে যে প্রাণীগুলো আমরা দেখি, এখানে আছে আর্মাডিলো লিজার্ড, জ্যাভিলিনা এবং আছে ববক্যাট। এখানে আমরা কি দেখছি, গেট ওয়াটার ফ্রম ফুড, এরা খাবার থেকেই পানি পায়, আলাদাভাবে মরুভূমিতে পানি কম বা ডেজার্টে পানি কম এজন্য, এবং কি বলেছে, থিক আউটার কোট, বাইরে যে আবরণটা থাকে সেটা বেশ মোটা হয়ে থাকে, যাতে হিট তাদেরকে ক্ষতি না করতে পারে। বারোইং ডিউরিং ডে, দিনের বেলা এরা গর্ত করে এর ভিতরে থাকে, এবং লার্জ ইয়ার্স, এদের কানগুলা প্রশস্ত হয়ে থাকে। এবং স্মলার এনিমেলসদের ক্ষেত্রে দেখি লেস সারফেস এরিয়া, প্রান্তের দিকটা বেশ কম। এখানে আমরা যে ধরনের এনিমেল গুলো দেখছি ছবিতে, এগুলো এখানে আমরা দেখতে পাই, ক্যাঙ্গারু মাইস আছে, হর্নি ডেভিল আছে, র্যাটল স্নেক আছে, দেখো ইগুয়ানা আছে, তারপরে হচ্ছে জ্যাক র্যাবিট, এগুলো টোড আছে, এসব আমরা এখানে দেখতে পাচ্ছি। এই ধরনের মরুভূমিতে যারা খনন করে নিচের দিকে থাকে। আমরা এই ডেজার্ট বায়োমে বেশ কয়েক টাইপের ডেজার্ট বায়োম আমরা দেখে থাকি, তার মধ্যে আছে হট এন্ড ড্রাই ডেজার্ট, সেমি আরিড ডেজার্ট, কোল্ড ডেজার্ট এন্ড কোস্টাল ডেজার্ট। তাহলে যেটা হট ডেজার্ট সেটা সাহারা, গোবি, মঙ্গোলিয়ায়, আরবের কিছু স্থান এবং ভারতের রাজস্থানে আমরা এই হট ডেজার্ট গুলো দেখি। কোল্ড ডেজার্ট গুলো আমরা দেখতে পাই আল্পস, স্ক্যান্ডিনেভিয়ান পর্বত, হিমালয়ের লাদাখ এলাকা এবং তিব্বতের কিছু এলাকায় আমরা দেখতে পাই। এরপরে বলেছে সেমি অ্যারিড ডেজার্ট অ্যান্ড কোস্টাল ডেজার্ট। একটা হচ্ছে উপত্যকা অঞ্চলে আমরা যেগুলো দেখি সেটা হচ্ছে কোস্টাল ডেজার্ট, যেমন চিলি, সেটা হচ্ছে সেমি অরিড, সেটা সেমি অরিড ডেজার্ট আমরা দেখি চিলি, অস্ট্রেলিয়া, দক্ষিণ আমেরিকায়, এবং দেখা যাচ্ছে কোস্টাল ডেজার্টও আমরা উপত্যকা অঞ্চল এটা হচ্ছে পার্বতীয় যে উপকূলীয় যে ডেজার্ট এলাকা আছে, মরু এলাকা, সেখানে আমরা দেখতে পাই। এখানে কি আছে, থ্রেটস টু দ্য ডেজার্ট, এই ডেজার্ট বায়োমে যারা অ্যাডাপ্টেড হয় ওই ক্লাইমেটের সাথে, প্রাণী এবং উদ্ভিদ, তাদের বিভিন্ন ধরনের অ্যাডাপ্টেশন হয়ে থাকে, এবং যে ভীতিগুলো এখানে কাজ করে সেখানে দেখা যাচ্ছে কি যে এখানে আমরা যেগুলো দেখি, এখানে আর্দ্রতা কম, বাষ্পীভবন অত্যাধিক, মাটি সম্পূর্ণ বালুকাময়, দিনে অত্যাধিক গরম এবং রাতে তীব্র শীত, পানির দুষ্প্রাপ্যতা দেখা যায়, এবং প্রায় উদ্ভিদ শূন্য মরুভূমি। এইসব উদ্ভিদ এই সমস্ত এলাকায় যে সমস্ত শুষ্ক যে আবহাওয়া, এটা প্রতিরোধের জন্য যদি সামান্য পানি পায় তাহলে এই এলাকার উদ্ভিদগুলো বেঁচে যায়, এবং উদ্ভিদ ও প্রাণীগুলো
তাদের অক্সিজেনের জন্য পানিগুলোকে সংরক্ষণ করে রাখে এবং এভাবেই তারা তাদের প্রয়োজনীয় কাজগুলো, পপুলেশন রক্ষা করার জন্য প্রয়োজনীয় কাজগুলো এভাবে করে থাকে। এখন আমরা যে বায়োমের দিকে দেখছি সেটা হচ্ছে তুন্দ্রা। যেটা দেখলাম ডেজার্ট, ঠিক তার অপোজিট পজিশন এখানে আমরা দেখতে পাচ্ছি। এটার নাম আমরা দিলাম নাম হলো তুন্দ্রা বায়োম। তুন্দ্রা বায়োম ফাউন্ড নর্থ অফ দ্য আর্কটিক সার্কেল, অর্থাৎ ওই সেই উত্তরাঞ্চল আর্কটিক সার্কেল ঘিরে যে বায়োম অবস্থান করছে সেটাই হচ্ছে তুন্দ্রা। তুন্দ্রা বলতে আমরা দেখছি ক্লাইমেটটা কেমন, কোল্ড এন্ড লিমিটেড সানলাইট, ঠান্ডা তো হবেই এবং সানলাইটও খুব কম। আর টেম্পারেচার, এভারেজ টেম্পারেচার এখানে বলেছে 23 ডিগ্রি ফারেনহাইট, অর্থাৎ 5 ডিগ্রি সেলসিয়াস। সয়েল বলতে এখানে যে সয়েলটা আমরা দেখতে পাই সেটা সম্পূর্ণ আবৃত থাকে বরফ দ্বারা, এবং সারফেস সয়েল মানে সয়েলের যে শীর্ষ দিক সেখানে পার্মানেন্টলি আমরা যে জিনিসটা দেখি ফ্রোজেন অবস্থা, মানে তুষারে আবৃত যে অবস্থা সেটা। সুতরাং যারা এখানে আমরা যদি মাটিকে ধরি ডিকম্পোজার হিসাবে, তাহলে এখানে যে প্রাণী বা উদ্ভিদগুলো ডিকম্পোজড হয় এর হারও এখানে খুব কম। যেহেতু এখানে কোল্ড বেশি, সুতরাং ডিকম্পোজিশনের হারও খুব স্লো, এবং সেই জন্য এখানে গলিত পচিত যে জিনিসগুলো সেগুলো হতে বেশ দেরি লাগে, সময় বেশি লাগে। এখানে 25 ইন ইয়ার বৃষ্টিপাত দেখা যাচ্ছে কি যে 25 এর কম, ইঞ্চির কম, এবং দেখা যাচ্ছে কি শর্ট গ্রোয়িং সিজন, যে বছর ঋতুতে যে যে জিনিসগুলো উৎপাদিত হবে সেগুলো বেশ কম। এখন আমরা দেখছি তুন্দ্রা প্ল্যান্টের অ্যাডাপ্টেশন। এখানে তুন্দ্রা প্ল্যান্টের অ্যাডাপ্টেশনের ক্ষেত্রে আমরা যেগুলো দেখছি, রেইনডিয়ার লিচেন গ্রোয়িং ক্লোজ টু দ্য গ্রাউন্ড, মাটির সাথে এরা প্রায় লেগে থাকা অবস্থায়, হ্যাভিং শ্যালো রুট এবং অ্যাবজর্ব দ্য লিমিটেড ওয়াটার রিসোর্সেস, খুব কম পানি এরা শোষণ করে বেঁচে থাকার জন্য, কারণ ঠান্ডা একই আবহাওয়াটা এই জন্য। ট্রিজ গ্রো লেস দেন 1 মিটার হাই, এবং এগুলো গাছপালাগুলো 1 মিটারের বেশি উচ্চ হয় না, বা যখন লম্বা হয় 1 মিটারের বেশি আমরা এদেরকে লম্বা হতে দেখি না। এখানে আছে উডি কিছু শার্পস, তুন্দ্রার যে প্ল্যান্টস, আর উপরে আমরা একটা দেখছি পারেনিয়ালস, আর নিচে আছে হিটস, অর্থাৎ একদম গ্রাউন্ড লেভেলে দেখো আমরা এই প্ল্যান্ট গুলোকে মস, ফার্ন, লাইকেন এই জাতীয় জিনিসগুলো এখানে জন্মায়। সূর্য যে কোনো বৃক্ষ এখানে জন্মাতে পারে না ঠান্ডার কারণে। এখানে আমরা যে এনিম্যাল অ্যাডাপ্টেশন দেখছি, এনিম্যাল অ্যাডাপ্টেশনের কয়েকটা প্রাণী এখানে আমরা দেখতে পাচ্ছি, আর্টিক ফক্স, তারপরে হচ্ছে স্নোই আউল পেঁচা দেখছি, গ্রিজলি বিয়ার, এই তিনটেকে দেখতে পাচ্ছি। এখানে বলছে যে মেনি ভিজিটার্স মাইগ্রেশন, এখান থেকে অনেক প্রাণী কি করে আবহাওয়ার কারণে এক স্থান হতে অন্য স্থানে পরিযায়ী হয়, এবং ফিউ প্রিডেটরস, সুতরাং এখানে যেহেতু জীবনযাত্রাটা রক্ষা করা বেশ কঠিন, এজন্য প্রিডেটরের সংখ্যা, শিকারীর সংখ্যা কম, এবং একইভাবে এখানে প্রতিযোগিতাও কম, লেস কম্পিটিশন। আমরা যদি তুন্দ্রা বায়োমের টাইপস দেখি, ধরন দেখি, তাহলে আমরা এখানে 2 ধরনের তুন্দ্রা বায়োম দেখতে পাচ্ছি, আর্কটিক তুন্দ্রা এবং অ্যালপাইন তুন্দ্রা। আর্কটিক তুন্দ্রা হচ্ছে আর্কটিক তুন্দ্রা প্যালিয়ার্কটিক ও নিয়ার্কটিক অঞ্চলে এক ব্যাপক অংশ জুড়ে আর্কটিক তুন্দ্রা বিস্তৃত, উত্তর আমেরিকা ও ইউরোপের উত্তরাংশ এবং সাইবেরিয়ার প্রায় 25 লক্ষ একর আর্কটিক তুন্দ্রার অন্তর্গত। এখানে কিরকম, এখানে বৃক্ষ বিবর্জিত এই অঞ্চলটা, মস, লাইকেন, কোনো সময় ঘাস
এবং কয়েক প্রকার ছোট গুল্ম আমরা এখানে দেখতে পাই। এখানে যে গ্রোয়িং সিজন সেটা খুব কম সময়ে, যেমন 50 থেকে 60 ডেজ, 50 থেকে 60 দিনের মধ্যে যা কিছু জন্মানো সেগুলো জন্মায়, এটাই হচ্ছে ওদের গ্রোয়িং সিজন। এই সময় দেখা যাচ্ছে যে এটা হচ্ছে ওদের গ্রোয়িং সিজন। এসব এলাকায় যে সমস্ত প্রাণীগুলো বাস করছে তার মধ্যে আমরা দেখতে পাচ্ছি রেইনডিয়ার, তারপরে আছে ক্যারিগো, তারপরে হচ্ছে মাস্ক অক্স, তারপরে আর্টিক ফক্স, পোলার বিয়ার, আর্টিক হেয়ার এবং ল্যামিংস আমরা এখানে লক্ষ্য করি। এরপরে আছে অ্যালপাইন যে তুন্দ্রা, সেই তুন্দ্রার লোকেশন যদি আমরা বলি, হিমালয়, নরওয়ে, উত্তর আমেরিকা, সাইবেরিয়া অঞ্চলে সুউচ্চ পর্বত যে অঞ্চলটা সেটাকে আমরা বলি অ্যালপাইন তুন্দ্রা। সুউচ্চ পর্বতমালাগুলো যেখানে অবস্থিত তাতে যে বায়োমটা আমরা দেখতে পাই সেটাকে আমরা বলবো অ্যালপাইন তুন্দ্রা বায়োম। এখানে বাতাসে অক্সিজেনের মাত্রা কম, নিম্ন তাপমাত্রা, খাদ্যের অনুপস্থিতি, বায়ুমণ্ডলের নিম্নচাপ এখানকার বৈশিষ্ট্য। এখানে আমরা যে মেরুদণ্ডী প্রাণীর সংখ্যা দেখতে পাই সে সংখ্যাটাও বেশ কম। এখানে কিছু বলছে যে গ্রোয়িং সিজন ইজ অ্যাপ্রক্সিমেটলি 180 ডেজ, মানে 180 দিন। যে প্ল্যান্টস গুলো এখানে বললো যে where trees cannot grow, এখানে ট্রি বলতে আমরা বৃক্ষ বলতে যেগুলো বুঝি সেগুলো কিছুই জন্মায় না এখানেও। এখানে ওই সেই মস, লাইকেন, ঘাস বা এই জাতীয় প্ল্যান্ট গুলোকে আমরা দেখতে পাই। এবং এখানে যে প্রাণীগুলো বাস করে তার মধ্যে আছে যে চিতাবাঘ এবং আছে তিব্বতিয়ান ভেড়া, পামির ভেড়া, আইবেক্স, বন্য ছাগল উচ্চ শৃঙ্গে এরা বসবাস করতে পারে। এদের পশম কালো হওয়ায় তাপ পরিশোষণে এটা সহায়ক হয় এবং দেহ কিছুটা উষ্ণ রাখতে পারে এরা। এই এলাকায় তুন্দ্রা বায়োমেও কিছু ভীতি আছে। এই বায়োমটা কিরকম বায়োম? প্ল্যানেটের মধ্যে অর্থাৎ আর্থ প্ল্যানেটের মধ্যে এই বায়োমটাও বিধ্বস্ত বা ভগ্ন একটি বায়োমের দশা আমরা এখানে দেখতে পাই। এখানে একটি প্ল্যান্ট এবং একটি অ্যানিমেল আমরা দেখতে পাচ্ছি। তুন্দ্রা ইজ স্লো টু রিকভার ফ্রম ড্যামেজ, কোনো ড্যামেজ থেকে রিকভার প্রক্রিয়াও এখানে খুব আস্তে। এবং বলছে কি oil drilling is proposed in Alaska and other areas, মানে যে আমরা এটা পাই, তোল যেটা পাই ড্রিলিং করে যেটা, সেটা আলাস্কা এবং অন্যান্য এলাকায় পেয়ে থাকি। তাহলে আমরা দুইটা বায়োম দেখলাম, একটা ছিল ডেজার্ট বায়োম বা মরুভূমি, আর তারপরেরটাই দেখলাম তুন্দ্রা বা কোল্ড বায়োম। এরপরে যে আমরা বায়োমটা দেখতে পাচ্ছি সেটাকে বলা হচ্ছে কনিফেরাস বায়োম। কনিফেরাস বায়োম যেটা, দেখো এখানে আমরা কিছু ফরেস্ট দেখতে পাচ্ছি। কনিফেরাস বায়োমটা আরো নাম আছে, এটাকে বলা হয় নর্দার্ন কনিফেরাস ফরেস্ট বা তৈগা, আর বলা হয় বরেল ফরেস্ট নামেও এদেরকে আমরা চিহ্নিত করতে পারি। এর লোকেশনটা হচ্ছে নর্দার্ন হেমিস্ফিয়ার, সেই উত্তর গোলার্ধ, নর্দার্ন পার্ট অফ আলাস্কা এবং আলাস্কার উত্তর দিক, কানাডা, এশিয়া এন্ড ইউরোপ। এশিয়া এবং ইউরোপেরও নর্থ পোর্শনটাই এর সাথে জড়িত। এটাকে আমরা বলছি কনিফেরাস ফরেস্ট। তাহলে এই কনিফেরাস ফরেস্টে কামিং ফ্রম দ্য কোমস এখানে লেখা আছে। এরপরে ক্লাইমেটটা বলেছে কেমন, ভেরি লং অ্যান্ড কোল্ড উইন্টার লাস্টিং টু অ্যাবাউট হাফ এ ইয়ার, precipitation is in the form of snow about 60 সেন্টিমিটার। তাহলে এখানে অনেক লম্বা এবং ঠান্ডা আমরা শীতকাল দেখতে পাই, যেটা হাফ এ ইয়ার মানে 6 মাস ধরে চলে, এবং প্রিসিপিটেশনটাও
ইন দ্য ফর্ম অফ স্নো, উপর থেকে বৃষ্টিপাতের মতো বা যেটা পড়ে সেটা সবই তুষার আকারে, এবং সেটা প্রায় 60 সেন্টিমিটার মতো হয়ে থাকে। টেম্পারেচার হচ্ছে বিলো 20 ডিগ্রি সেন্টিগ্রেড, মানে হিমাঙ্কের নিচে 20 ডিগ্রি, এটা উইন্টারে মানে শীতকালে, আর গ্রীষ্মকালে আমরা এটা 15 ডিগ্রি সেন্টিগ্রেড এই অবস্থায় পেয়ে থাকি। এইসব অঞ্চলের সয়েল এবং ক্লাইমেটিক যে কন্ডিশন, এই কনিফেরাস বা তৈগা অঞ্চলে এখানে সরল বর্গীয় বা কনিফেরাসকে আমরা বাংলায় সরল বর্গীয় বনাঞ্চল বলে থাকি। এখানে জলবায়ুটা অত্যন্ত শীতল, বার্ষিক গড় তাপমাত্রা খুব কম, অনেক স্থানে গড় তাপমাত্রা আবার হিমাঙ্কের নিচে। ফলে দেখা যাচ্ছে এখানে কি হচ্ছে, নট ফার্টাইল, এই স্থানটা উর্বর হয় না। ইট ল্যাক্স ভেরি লং অ্যান্ড নিডল লাইক লিভস টু ডিকম্পোজ, অ্যান্ড ডিকম্পোজিশন ইজ ভেরি স্লো ইন উইন্টার ওয়েদার। শীতের আবহাওয়ায় এখানে ডিকম্পোজিশন হওয়াটা বেশ কঠিন, এবং ডিকম্পোজড হতেও বেশ সময় লাগে, এবং যে গাছপালাগুলো পাতার যে লিফগুলো আমরা দেখি সবগুলোই নিডল লাইক অর্থাৎ সুচালু। তাহলে এখানে যে এলাকাটা আমরা দেখতে পাচ্ছি এখানে স্নো দ্বারা আবৃত হয়ে আছে বছরের বেশিরভাগ সময়, এবং সয়েল বিনিথ দ্য স্নো ইজ গ্রেইশ অন টপ, এবং উপরের দিকটা প্রায় আমরা ধূসর বর্ণের পেয়ে থাকি, এবং ব্রাউন বিলো, নিচের দিকটাকে আমরা বাদামি বর্ণের পাই, এবং মিনারেলস নিডেড বাই প্ল্যান্টস টু গ্রো। এবং এখানে কি আছে, মিনারেলস মানে খনিজ দ্রব্যগুলো দরকার হয় উদ্ভিদের বৃদ্ধির জন্য। তৈগার যে অ্যাবায়োটিক ফ্যাক্টর গুলো এখানে কাজ করে, এখানে আমরা দেখছি উইন্টার সবসময় থাকছে, শীতকাল লম্বা এবং ঠান্ডা, এবং অ্যাভারেজ প্রিসিপিটেশন মানে উপর থেকে যে বৃষ্টিপাত যেটা হচ্ছে সেটা হচ্ছে 100 মোস্টলি, এটা কি 100 ইঞ্চি, এটা হচ্ছে মোস্টলি স্নো, মানে অধিকাংশই হচ্ছে এটা বরফ। সয়েল পুয়ার ইন নিউট্রিশন, অর্থাৎ মাটির যে পুষ্টিদ্রব্য সেটা খুব কম এবং অ্যাসিডিক, এটা ফর্মটা হচ্ছে অম্লীয়। গ্রোয়িং সিজন ইজ ভেরি শর্ট, এবং এখান থেকে যে প্ল্যান্ট গুলো আসছে আমরা পাচ্ছি, সেখান থেকে আমরা উৎপাদনও কম পাচ্ছি। এখানে কনিফেরাসে আমরা যে প্ল্যান্ট অ্যাডাপ্টেশনটা দেখছি, সেই প্ল্যান্ট অ্যাডাপ্টেশনে দেখা গেছে যে পৃথিবীর বিভিন্ন অঞ্চলে এইসব বন থেকে আমরা প্রচুর কাঠ পাই, কিন্তু এইসব কাঠ অত্যন্ত উঁচু মানের। বনভূমিগুলোতে বৃক্ষগুলো সরল এবং দেখা যাচ্ছে খুব লম্বা এবং সরু, গাছের পাতাও বেশ সরু, এবং এগুলো সবুজ বর্ণের, শুধু সরু না, নিডল লাইক, অর্থাৎ একেবারে যেটা মার্ক বা পয়েন্টেড, এই জাতীয় গাছ। এখানে নানা প্রকার বৃক্ষ আমরা দেখতে পাই, এবং এখানে দেখা যাচ্ছে যে সানলাইট, সূর্যরশ্মি কম, পুয়ার সয়েল, মাটিতেও যে জিনিসগুলো আমরা পাচ্ছি, প্ল্যান্ট গ্রোর ক্ষেত্রে যে মাটিগুলো পাচ্ছি সেগুলো কম, আর গ্রোয়িং অন দা ফরেস্ট ফ্লোর, এবং বনে যে মেঝে সেখানেও আমরা মাটির পরিমাণ কম পেয়ে থাকি। নিডললেস, লং, থিন, ওয়েক্সি, এখানে কি আছে, রুট গুলো লম্বা হয়ে থাকে। ফর অ্যাঙ্কর ট্রিজ, গাছকে নোঙ্গর করানোর জন্য দেখা যাচ্ছে কি রুট গুলো লম্বা হয়ে থাকে। এখানে এনিম্যাল অ্যাডাপ্টেশন যদি আমরা বলি, অ্যাডাপ্ট ফর কোল্ড উইন্টার্স, এই ঠান্ডাটা, যে ঠান্ডা আমরা শীতকালে যে ঠান্ডাটা দেখি সেটা এখানে প্রাণী এবং উদ্ভিদকুলের সাথে অভিযোজিত। সেটা 12 অর্থাৎ গর্ত কুড়ে তার মধ্যে থাকতে পারে, হাইবারনেট করতে পারে এনিমেল গুলো, শীত নিদ্রায় যেতে পারে, ওয়ার্ম কোট থাকে এদের শরীরে, মানে পশমাবৃত থাকে ওয়ার্ম থাকার জন্য, এবং
ইনসুলেশন মানে তাপ নিরোধক যে কোনো জিনিস এখানে থাকতে পারে থাকে। এখানে আমরা রেনডিয়ার মনে হয় দেখছি, আর গ্রেট গ্রে আউট এবং ধূসর বড় একটা প্যাঁচার ছবি দেখলাম। এই ডিয়ার আছে, মস্কুইটো আমরা দেখতে পাচ্ছি এখানে, আর এখানে আছে খরগোশ, তারপরে হচ্ছে কাঠবিড়ালি এবং পর্কুপাইন এই নামক এই অ্যানিমেলটি, বিয়ার তো আছেই এই অঞ্চলে, এইগুলো প্রাণীগুলো আমরা এখানে দেখতে পাই। তৈগা অঞ্চলে যে থ্রেটস মানে যে ভীতিটা আমরা তৈগা অঞ্চলে দেখতে পাই ইকোসিস্টেমের মধ্যে, এখানেও আমরা দেখি ড্যামেজ এন্ড ফ্রিজিল ইকোসিস্টেম, অর্থাৎ ধ্বংসপ্রাপ্ত এবং একটি ভেঙে চুরে যাওয়া যায় এরকম একটা ইকোসিস্টেম, খুব একটা ভালো না ইকোসিস্টেম বাস্তুতন্ত্রটা। আর তার মধ্যে দিয়ে দেখা গেছে কি রোড কনস্ট্রাকশন হয়েছে চলাচলের জন্য, আর হচ্ছে এখানে হচ্ছে সয়েল ইরোশন আছে, সয়েল ইরোশন আছে, আর ডিগ্রেডস ওয়াইল্ড লাইফ হ্যাবিটেটস এন্ড লিডস টু দ্য লস অফ ডাইভার্সিটি, মানে বন্যপ্রাণীর যে বসতি সেগুলোর উন্নতি না ঘটে আরো দেখা যাচ্ছে অবনয়ন ঘটছে, এবং এগুলোর ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে এনিম্যাল ডাইভার্সিটিটা মানে বৈচিত্র্যময় যে প্রাণীকুল সেগুলো সেরকম আমরা এখানে তেমন ভাবে আমরা পাই না। আরেকটি বায়োমের সাথে এখানে শিক্ষার্থীরা একটু খেয়াল করি আমরা, এটার নাম হচ্ছে রেন ফরেস্ট বায়োম। রেন ফরেস্ট বায়োম মানে হচ্ছে বৃষ্টি স্নাত যে বায়োম গুলো আমরা পাই সেগুলোর মধ্যে আমরা এদেরকে দুই ভাগে ভাগ করে থাকি, ট্রপিক্যাল রেন ফরেস্ট এন্ড টেম্পারেট রেন ফরেস্ট, অর্থাৎ ক্রান্তীয় বৃষ্টিস্নাত অঞ্চল এবং নাতিশীতোষ্ণ বৃষ্টিস্নাত অঞ্চল। এখন এই ট্রপিক্যাল রেন ফরেস্টের চিত্রটা ঠিক এরকম, যেরকম আমরা বনাঞ্চলটা দেখছি, এই বনাঞ্চল এটাতে আমরা কি দেখতে পাই, কভার্স অ্যাবাউট 6 থেকে 7% অফ দ্য আর্থস ল্যান্ড সারফেস, 6 থেকে 7% আমরা এই ধরনের এলাকা রেন ফরেস্টে আবৃত দেখতে পাই। এটা ক্লোজ টু দ্য ইকুয়েটর ইন 85 different countries and most are the Central and South America, Africa, Asia, Australia। তাহলে মধ্য এবং দক্ষিণ আমেরিকা, তার সাথে আছে আফ্রিকা মহাদেশ, এশিয়া এবং অস্ট্রেলিয়া। আমাজন রেন ফরেস্ট ইজ দ্য লার্জেস্ট রেন ফরেস্ট ইন দ্য ওয়ার্ল্ড। তাহলে আমরা বুঝতে পারলাম যে এই রেন ফরেস্টটি হচ্ছে সবচেয়ে বৃহৎ রেন ফরেস্ট। এখানে যে আবহাওয়া আমরা দেখতে পাই এই সিজন খুব একটা পরিবর্তিত হয় না, এবং হট এবং ওয়েট ফর মিলিয়নস অফ ইয়ার্স, এখানে যেমন গরম আবহাওয়া আছে একই সাথে ভিজা আবহাওয়া লক্ষ লক্ষ বছর ধরে এটা আমরা দেখতে পাই এই এলাকায়। এভারেজ টেম্পারেচার রেঞ্জটা দেখা যাচ্ছে 70 থেকে 85 ডিগ্রি মধ্যে হয়, এবং রেনফল যেটা হয় সেটা 100 থেকে 400 ইঞ্চি বছরে বৃষ্টিপাত এখানে হয়ে থাকে। ট্রপিক্যাল রেন ফরেস্টে আমরা যে অ্যাবায়োটিক ফ্যাক্টর গুলো দেখতে পাচ্ছি, ট্রপিক্যাল রেন ফরেস্টের মধ্যে আমরা দেখা গেল যে এই অঞ্চলে সারা বছর তাপমাত্রা বেশি, বছরে গড় তাপমাত্রাও আমরা দেখেছি ওখানে, দেখে 80 ডিগ্রি ফারেনহাইটের মধ্যে 70 থেকে 80 ডিগ্রি ফারেনহাইটের মধ্যে আমরা দেখতে পাই এখানে বৃষ্টিপাত হয়, এবং সাধারণত বৃষ্টিপাতের পরিমাণটাও বেশি, এবং দেখা গেল যে হট এবং ময়েস্ট, এখানটা যেমন উষ্ণ মানে গরম আছে তেমন আর্দ্রতাও এখানে লক্ষণীয়, এবং এখানে হাই ডাইভার্সিটি
বায়োডাইভার্সিটি হচ্ছে খুব হাই, জীব বৈচিত্র্যটা বেশ বৈচিত্র্যপূর্ণ। এবং এখানে আমরা কি দেখতে পাচ্ছি, ব্যাকটেরিয়া সাথে সাথে আরো কিছু মাইক্রো অর্গানিজম এখানে আছে। এরা হচ্ছে আদর্শ উদ্ভিদ হিসাবে এখানে জীব হিসাবে আমরা এখানে পাই। এছাড়া আছে quickly decomposed matter on the forest floor allowing nutrition to recycle। রিসাইকেল চক্রটা চলার জন্য যে পুষ্টিদ্রব্য দরকার সেটা আমরা রেন ফরেস্টের ফ্লোরে আমরা এই বনভূমির ফ্লোরে আমরা যেহেতু বহু প্রাণী এবং উদ্ভিদ ডিকম্পোজ হয় তার থেকে আমরা পেয়ে থাকি। সয়েলটাতে ল্যাক্স মিনারেলস, তাহলে পুষ্টিদ্রব্য অভাব আছে। কন্টেন লিটল রিমেন্স অফ দ্য ডেড প্ল্যান্টস এন্ড অ্যানিমেলস, এবং খুব কম এরা কি মৃত প্রাণী ও উদ্ভিদের দেহ থেকে পেয়ে থাকে এই মেয়েটা পুষ্টিটা। এবং ডিকম্পোজিশন ইজ র্যাপিড অন ওয়ার্ম ওয়েট সয়েল। ডিকম্পোজিশন যখন এখানে হয় তখন দ্রুত হয় এবং ওয়ার্ম ওয়েট সয়েল, এবং মাটিটা তখন হয় কেমন, গরম এবং আর্দ্র। এবং এখানে আমরা যেটা দেখি 1 সেন্টিমিটার অফ দ্য টপ সয়েল নট ভেরি ফার্টাইল। তাহলে 1 সেন্টিমিটার টপ সয়েলটা, উপরের মাটিটা 1 সেন্টিমিটারের কম, তাহলে সেটা খুব বেশি উর্বর না। ট্রপিক্যাল রেন ফরেস্টে প্ল্যান্ট অ্যাডাপটেশনের ক্ষেত্রে আমরা দেখছি মেজর সানলাইট আছে এখানে, এবং দেখা গেল যে শ্যালো ওয়াইড রুট সিন্স সয়েল ইজ সো থিন অ্যান্ড পুয়ার ইন নিউট্রিশন। তাহলে এবং যেহেতু খুব বনাঞ্চল যেহেতু বেশি, বৃষ্টি বেশি হচ্ছে, সুতরাং সূর্যের আলো ফ্লোরে অর্থাৎ ফরেস্টের ভূমিতে প্রবেশ করতে পারে কম। ট্রপিক্যাল রেন ফরেস্ট ইজ দ্য রিচেস্ট সোর্স অফ প্ল্যান্ট লাইফ অন দ্য আর্থ। তাহলে আমরা এখানে যে প্ল্যান্টটা পাই, উদ্ভিদ পাই, সেটা পৃথিবীর মধ্যে সবচেয়ে রিচেস্ট, মানে সবচেয়ে উন্নত, এবং প্ল্যান্ট গ্রোটাও এখানে বেশ দ্রুততার সাথে হয়। ট্রপিক্যাল রেন ফরেস্টে যে অ্যানিমেল অ্যাডাপটেশনটা হয় সেখানে আমরা যেগুলো দেখতে পাচ্ছি, পিট ভাইপারকে দেখতে পাচ্ছি, এখানে হচ্ছে স্যান্ডাল লরিস দেখতে পাচ্ছি, এবং আরেকটি অ্যানিমেল আমরা উপরে দেখতে পাচ্ছি। এখানে যে অ্যানিমেল গুলোর মধ্যে আছে মেনি সিম্বায়োটিক রিলেশনশিপ, অর্থাৎ মিথজীবিতা এখানে কাজ করে এবং লিভ ইন ডিফারেন্ট লেভেলস অফ ক্যানোপি, এবং এরা বিভিন্ন স্তরের ক্যানোপি জীবনযাত্রা প্রবাহের মাধ্যমে জীবন অতিবাহিত করে। অ্যানিমেল গুলো যেগুলো আমরা দেখি এখানে হচ্ছে স্পেশালাইজড এন্ড রিকোয়ার স্পেশাল হ্যাবিটেট, এদের জন্য নির্দিষ্ট বসতি খুব প্রয়োজন, এবং কম্পোনেন্টস টু সার্ভাইভ, এইসব কম্পোনেন্টের সাথে বেঁচে থাকার জন্য এদের খুব জরুরি। এবং কেমোফ্লেজ ইজ কমন, এখান থেকে যে জৈব দ্যুতি বেরোয় সেটাও এখানে খুব বেশ কমন, মানে সাধারণ। জৈব দ্যুতি এখানে কেমোফেসটাও বেশ বেশি। থ্রেটস টু দ্য ট্রপিক্যাল রেন ফরেস্ট, এখানে হিউম্যানস, এখানে আমরা যে ধরনের উদ্বেগটা দেখি এই রেন ফরেস্টের মধ্যে, সেখানে বলছে যে এখানে আমরা যেটা দেখছি সেটার মধ্যে আমরা দেখছি যে হিউম্যান স্ট্রিপ দ্য রেন ফরেস্ট ফর ইউজেস ইনক্লুডিং লগিং অ্যান্ড ক্যাটল র্যাঞ্চিং, অর্থাৎ এখানে আমরা ইনক্লুডিং রেন ফরেস্ট ফর ইউজেস ইনক্লুডিং লগিং অবস্থায় এবং ক্যাটল র্যাঞ্চিং অবস্থায় আমরা হিউম্যান স্ট্রিপ করে এই অঞ্চলে মানুষ রেন ফরেস্ট
আর আমরা দেখতে পাচ্ছি প্ল্যান্টস আর অ্যানিমেলস, মানুষ রেন ফরেস্ট নষ্ট করে ফেলছে, বিভিন্ন ক্যাটলকে এখানে এবং অন্যান্য প্রাণীগুলোকে এখানে বিচরণ করায় দেখা যাচ্ছে যে রেন ফরেস্টের যে পরিবেশ সেগুলো আস্তে আস্তে হচ্ছে। এবং দেখা গেল যে এখানে destruction displaced by this destruction, entire civilization of the people are also without a home. এখানে দেখা যাচ্ছে in addition to the plants and animals, বেশি মাত্রায় উদ্ভিদ এবং প্রাণী থাকার জন্য displaced by this destruction, এই ধরনের অন্য জায়গায় যে বন যেখানে নেই সেখানে যে ধ্বংসাত্মকে সেটা এখানে কম হয়, কিন্তু সাথে সাথে সিভিলাইজেশন মানে সভ্যতা এখানে কম আমরা খুঁজে পাই। এবং হোম মানে বাড়ির হোম যে নিজেদের বসতি স্থাপনের হিউম্যান রিলেশনের যে বসতি সেটা এখানে সিভিলাইজেশনে ক্ষেত্রে সেটাও কম। এখানে কি হয়েছে, অ্যানিমেল প্ল্যান্টস গুলো বেশি বলে তাহলে আমরা আমাদের টেকসই উন্নয়নের মাধ্যমে কি করব, রেন ফরেস্ট এর যে প্রোডাক্টস গুলো সেগুলোকে আস্তে আস্তে ইউজ করব এবং আমাদের প্রোডাক্টসটাকে বাড়াতে পারবো। এখন আমরা পাচ্ছি যেটা টেম্পারেট রেন ফরেস্ট। টেম্পারেট রেন ফরেস্টের মধ্যে আমরা এটা হচ্ছে নাতিশীতোষ্ণ যে রেন ফরেস্ট, এগুলোর মধ্যে আছে কানাডা, ইউএসএ, নিউজিল্যান্ড, তাসমানিয়া, আয়ারল্যান্ড, স্কটল্যান্ড, নরওয়ে। এখানে কি আছে, এখানে ক্লাইমেটে দেখা গেলো বৃষ্টি হচ্ছে 100 ইঞ্চি পার ইয়ার, এবং এখানে দেখা যাচ্ছে ট্রপিক্যাল রেন ফরেস্ট আমরা দেখতে পাচ্ছি। এখানে কুলার ঠান্ডা আবহাওয়া থাকে, টেম্পারেচারটাও ট্রপিক্যাল রেন ফর নাতিশীতোষ্ণ, না ঠান্ডা না উষ্ণ এরকম একটা, এবং টু ডিস্টিংক্ট সিজন, এখানে একটা ওয়েট ভিজা শীতকাল এবং আরেকটা শর্ট এবং শুষ্ক গ্রীষ্মকাল আমরা এখানে দেখতে পাই। এখানে যে প্ল্যান্ট গুলো দেখতে পাই এগুলো 10 থেকে 20 স্পেসিসের ট্রি on the temperate rainforest, mostly coniferous, এরা সরলবর্গীয়, এবং দেখা যাচ্ছে কি trees in the temperature forest can live for 500 থেকে 100 বছর এরা বেঁচে যায়, 1000 বছর এরা বাঁচে। এখানে যে অ্যানিমেল গুলো আমরা দেখতে পাই তার মধ্যে ববক্যাট আছে, কৌজার আছে, এবং হচ্ছে চিপমাঙ্ক বলে যে আমরা এক ধরনের কাঠবিড়ালি স্কুইরেল দেখতে পাচ্ছি। এখানে আমরা এই টেম্পারেট নাতিশীতোষ্ণ মন্ডল নাতিশীতোষ্ণ বৃষ্টিস্নাত অঞ্চলে দেখতে পাই। শিক্ষার্থীবৃন্দ, রেন ফরেস্টে আমাদের একটু সমস্যা দেখা যেতে পারে, কিন্তু রেন ফরেস্টে আমরা দুটো রেন ফরেস্ট পেয়ে থাকি, একটা হচ্ছে ক্রান্তীয় মানে হচ্ছে উষ্ণ আবহাওয়ার, আরেকটি হচ্ছে নাতিশীতোষ্ণ আবহাওয়ার। উষ্ণ আবহাওয়ার রেন ফরেস্টও আমাদেরকে উদ্দীপ্ত করে, একই সাথে যে নাতিশীতোষ্ণ আবহাওয়ার এখানে আমরা যে বৃক্ষরাজি পাই এতে আমাদের অ্যানিমেল ডাইভার্সিটি অনেক বেড়ে যায় এবং সাথে সাথে ইকোসিস্টেমটাও অনেক উপকৃত হয়। থ্যাংক ইউ স্টুডেন্ট ফর আমাকে সহযোগিতা করার জন্য সবাইকে বিশেষভাবে ধন্যবাদ। আমাদের আগামী ক্লাসে আবার আমাদের দেখা হবে এই আশায় পোষণ করছি।